আসসালামু আলাইকুম। সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি শারমিন আক্তার, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজকে তোমাদের পড়াবো হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্র থেকে। তাহলে দ্বিতীয় পত্রের হচ্ছে তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী বা ফাংশনস অফ মার্কেটিং। এখান থেকে আমি বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে তারই ধারাবাহিকতায় পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পণ্য ক্রয়ের পদ্ধতি এবং ক্রয় সংক্রান্ত কার্যাবলী। তাহলে পণ্য ক্রয় কি সেটা তো আমি আগেও বলেছি। তাহলে পণ্য ক্রয় হলো পণ্য বা সেবার বিনিময় একটা কার্য, আর এর মাধ্যমে কি হয়, পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। তাহলে আমি যদি সুন্দরভাবে সহজ কথায় বলতে যাই পণ্য ক্রয় কী, তাহলে দেখেন ব্যাপারটা হয় এরকম। ক্রয় হলো পণ্য বন্টন প্রক্রিয়ার এমন একটি ধাপ যার মাধ্যমে কি পণ্য বা সেবার মালিকানা বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। বুঝতে পারছেন? তাহলে এখন আমি আলোচনা করব হচ্ছে পণ্য ক্রয়ের পদ্ধতি। দ্যাট মিন্স কিভাবে পণ্যের মালিকানা বিক্রেতা থেকে ক্রেতার কাছে হস্তান্তরিত হয়, সেই পদ্ধতিটা সম্পর্কে আমি এখন আলোচনা করব। তাহলে দেখেন এখানে হচ্ছে পণ্য ক্রয়ের হচ্ছে 4টি পদ্ধতি সম্পর্কে বলা আছে। 1 নম্বরই আছে হচ্ছে পরিদর্শনের মাধ্যমে। তাহলে পরিদর্শনের মাধ্যমে পণ্য ক্রয়ের পদ্ধতিটি হলো একটা পুরাতন পদ্ধতি। তাহলে এটা ছোট প্রশ্নের জন্য আসবে। পুরাতন হলেও কি ক্রয়ের ক্ষেত্রে এই পদ্ধতিটি কি এখনও ব্যাপক আকারে কি ব্যবহৃত হচ্ছে। এই পদ্ধতিতে পণ্য ক্রয়ের সময় ক্রয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সশরীরে পণ্যটির নিকট যায় এবং পরীক্ষা নিরীক্ষা করে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে এই পদ্ধতিতে আমাদের কি বললাম, আমরা যিনি পণ্যটা ক্রয় করবেন উনি কি সরাসরি ওখানে যায়, যাওয়ার পরে কি করে ওই পণ্যটা দেখে। আচ্ছা, পরিদর্শন মানে কি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ বোঝায় না? তাহলে ওখানে গিয়ে পরিদর্শন মানে গিয়ে ওগুলো কি দেখতেছে, দেখে উনি সিদ্ধান্ত গ্রহণ করে আমি কি পণ্যটা ক্রয় করব কি করব না। তাহলে এই পদ্ধতিটি সাধারণত খুচরা ও পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে কি বেশি ব্যবহৃত হয়। তাহলে যারা খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী আছে তারা কি করে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে নিজেরা গিয়ে পণ্য পরীক্ষা নিরীক্ষা করে তারপর কি পণ্যটা ক্রয় করে। তারপর দেখেন সেকেন্ড আছে হচ্ছে নমুনা সংগ্রহের মাধ্যমে। তাহলে নমুনা সংগ্রহের মাধ্যমে বলতে কি বোঝায়, এ পদ্ধতিতে ক্রয়তব্য সকল পণ্যকে পরীক্ষা নিরীক্ষা করা হয় না। তাহলে পরীক্ষা নিরীক্ষা না করলে কিভাবে তাহলে পণ্যটা ক্রয় করে, দেখেন যে সকল পণ্যদ্রব্য ক্রয় করা হবে সেগুলোর কিছু নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা নিরীক্ষার পর ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মানে কি নমুনা মানে হচ্ছে স্যাম্পল কালেকশন করা হয়, তারপর ওগুলো কি পরীক্ষা নিরীক্ষা করা হয়। দেখেন এখানে যদি আমি ধরে নেই যে সংগৃহীত পণ্যের নমুনা সকল পণ্যকে প্রতিনিধিত্ব করছে, তাহলে নমুনা সংগ্রহের মাধ্যমে মানে কি বোঝায়, আমি যেই পণ্যগুলো আমি সংগ্রহ করলাম, সংগ্রহ করে কি ওটা পরীক্ষা নিরীক্ষা করতেছি, তার মানে আমি বুঝে নেই যে এই পণ্যটা যেমন হবে বাকিগুলো কি ওই রকমেরই হবে। সাধারণত শিল্প কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে কি এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। আবার যেখানে ব্যাপক আকারে পণ্য সামগ্রী ক্রয় করা হয় সেখানেও ক্রয়ের এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। কথা কি বুঝতে পারছেন? তারপরে 3 নাম্বার আছে হচ্ছে পণ্য বিবরণীর মাধ্যমে ক্রয়। তাহলে বাজারে কিছু কিছু ব্র্যান্ডের পণ্য আছে যা জন আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মানে কি জন আস্থা বলতে কি বোঝায়, মানুষের আস্থা অর্জন করতে কি তারা সক্ষম হয়েছে। যেমন দেখবেন অনেক ব্র্যান্ড আছে আমরা যেমন কিনতে গেলে বলি ও আচ্ছা এটা, যেমন আমরা যদি এখন প্লাস্টিকের কথাই বলি, যখন দেখি যেটা আরএফএলের, তাহলে আমরা কি বলি ও আচ্ছা আরএফএলের, তার মানে কি আমার একটা আস্থা আছে, আমার একটা ভরসা আছে, আমার একটা বিশ্বাস আছে এই ব্র্যান্ডের প্রতি। তাহলে এরকম কি আরও অনেক কিছুই কিন্তু আছে। যে ফোনের ক্ষেত্রে দেখেন আগে কিন্তু নোকিয়া ফোন অনেক ভালো ছিল, বা আপনি বললেন আপনার বন্ধুকে যে আমার ফোনটা অনেক ভালো, হাত থেকে বারবার পরে কিন্তু তারপরেও কি ভাঙে না। কারণ আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করলো কী ফোন এটা, বললো নোকিয়া, তখন আপনি বললেন নোকিয়া, আপনার ফ্রেন্ড কি বললো, ও আচ্ছা নোকিয়ার ফোন, তাহলে তো এমনই। তাহলে কি মানুষের একটা ভরসা আস্থা কি কিছু কিছু ব্র্যান্ডের উপর কি আছে না। তাহলে দেখেন সেক্ষেত্রে এ সকল ব্র্যান্ডের পণ্য সম্পর্কে ক্রেতার কোনোরূপ সন্দেহ কি থাকে না, তাই ক্রয় করার পূর্বে উক্ত পণ্য দেখার বা মান যাচাই করারও কি প্রয়োজন হয় না।
হ্যাঁ আমি নোকিয়ার ফোন আমি কি চোখ বন্ধ করে কিনে ফেলবো যে নোকিয়া কোম্পানি এটা সবসময় ভালো, আরে ফেল এ তো ভালো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। বিক্রেতা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত ক্যাটালগ ও মূল্যের তালিকা দেখে ক্রেতারা তাদেরকে জিনিসটা দিচ্ছে, ওখানে যেই পণ্যের ক্যাটালগ ওইখানে কি পণ্য আছে এবং কি মূল্যের তালিকা দেওয়া আছে, তখন তারা কি করে তাদের কাঙ্ক্ষিত পণ্য ক্রয়ের কি অর্ডার দিয়ে দেয় ওইটা দেখেই। সাধারণত কি এখানে জন আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলেই কি এই ব্র্যান্ড বা কোম্পানির পণ্যগুলো কি এভাবে ক্রয় করা হয়। ঠিক আছে আমি এখান থেকেই নিব, ওই এই পণ্য আছে দাম হচ্ছে এত এত, এটা দেখেই কি পণ্যের বিবরণী দেখেই কি আমি এটা ক্রয় করে ফেললাম, আমি কি আর পণ্যটা পরিদর্শনও করলাম না বা ওইখান থেকে কি স্যাম্পল বা নমুনা সংগ্রহ করেও কি পরীক্ষা নিরীক্ষা করলাম না। ঠিক আছে, তারপর 4 নাম্বার হচ্ছে গ্রেডিংয়ের মাধ্যমে। তাহলে গ্রেডিং পদ্ধতি মূলত পণ্যের গুণগত মানকে নির্দেশ করে। এক্ষেত্রে ক্রেতা তার প্রয়োজন অনুসারে ক্রয়তব্য পণ্যগুলোকে গ্রেড করে। যেমন বলতে কী বোঝায় দেখেন, কোনো ক্রেতা তার প্রয়োজন অনুসারে শিশুর খাদ্য হিসেবে গরুর দুধকে এ গ্রেড, পরিবারের জন্য পোশাক ক্রয়কে বি গ্রেড, ব্যবসায় ব্যবহারের জন্য রেফ্রিজারেটরকে সি গ্রেডে বিভক্ত করে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ব্যবসায়িক ক্রয়ের ক্ষেত্রে সমজাতীয় এবং মান পণ্য ক্রয়ের ক্ষেত্রে সাধারণভাবে এই পদ্ধতিটি কি ব্যবহার করা হয়। তাহলে ক্রয় করার আগে কি করে পণ্যের গ্রেড করে, যেমন আমারই একটা কোম্পানি আছে আমি গ্রেড করলাম, আমি এ গ্রেডে এই জিনিস কিনবো, বি গ্রেডে এটা কিনবো, সি গ্রেডে এটা কিনবো, তখন কি আমি ওই অনুযায়ী পণ্যগুলো কি করবো আমি ক্রয় করব। ঠিক আছে, তারপরের টপিক ছিল হচ্ছে ক্রয় সংক্রান্ত কার্যাবলী। তাহলে পণ্য ক্রয়ের পরিকল্পনা, তাহলে আমি যদি ক্রয় করতে যাই সেক্ষেত্রে আমাকে কি কি কার্য সম্পাদন করতে হবে। দেখেন আমরা কি প্রতিনিয়তই আমাদের প্রয়োজনে কি নানা ধরনের পণ্য ক্রয় করে থাকতেছি। তাহলে এখানে দেখেন পণ্য ক্রয়ের পরিকল্পনা বলতে কী বোঝানো হচ্ছে, পণ্য ক্রয়ের জন্য ক্রয় পরিকল্পনা গ্রহণ করতে হয়। ক্রয় পরিকল্পনার সাথে আবার 3টি বিষয় জড়িত থাকে। কয়টি বিষয় বললাম আমি? 3টি বিষয়। তাহলে প্রথমে আছে ক্রয় বাজেট প্রণয়ন, তার মানে আমি যেই পণ্যটা ক্রয় করব সেখানে আমার বাজেটটা কত সেটা আমি আগে প্রণয়ন করবো। আমি কি 50,000 টাকার কিনতে পারি, 1 লাখ টাকার কিনতে পারি, 5,000 টাকার কিনতে পারি, 500 টাকার কিনতে পারি, আগে কি আমি সেই বাজেটটা আমি নির্ধারণ করব। তারপর 2 হচ্ছে মজুদের টার্নওভার নির্ণয় করা। মজুদের টার্নওভার মানে কি, আমি যে পণ্যটা ক্রয় করে আনবো এটা আমি মজুত করে রাখবো, কতদিন পর্যন্ত মজুত করে রাখবো, তারপরে আবার পুনরায় কবে ক্রয় করব। মজুদ টার্নওভার মানে কি, আমি এখন পণ্যটা ক্রয় করতেছি, আমার এতটুকু মজুত করে রাখলে 7 দিন পরে আমি আবার পণ্য ক্রয় করবো, তাহলে আমার মজুদ টার্নওভারটা হচ্ছে কি 7 দিন পর পর আমার মজুদটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গ নাম্বার হচ্ছে পণ্যের মূল্য পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ। আমি যে পণ্য কিনতেছি সেটার মূল্য কি কোনো পরিবর্তন হবে কি না এটার কি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ক্রয় সংক্রান্ত কাজের প্রথম বিষয়টি হলো বললামই তো, তাহলে একটি নির্দিষ্ট সময়ে বিশেষ করে 1 বছরে কী পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় করা হবে সেটাই যে আমি ঠিক করবো, এটাই হচ্ছে কি আমার বাজেট। আর বাজেটের আলোকে ক্রয় সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনাই হয়ে থাকে। তাহলে ক্রয় বাজেটে পণ্যের পরিমাণ, মান, রং, আকার, ধরন এগুলো কি বিস্তারিতভাবে আলোচনা করা থাকে। আর আমি মজুদ টার্নওভারে কি, এটা নির্দিষ্ট সময় বিশেষ করে 1 বছরে প্রতিষ্ঠানে মজুদের পরিমাণ কতবার ওঠানামা করে তার অনুপাতই হলো মজুদ টার্নওভার। এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান কি বছরে কতবার পণ্য ক্রয় করে এবং বিক্রয় করে সে সম্পর্কে কি ধারণা পাওয়া যায়। তাহলে মজুদের টার্নওভার খুব বেশিও ভালো না, আবার তেমনি কি খুব কমও ভালো না, এটি কি মোটামুটি একটা মাত্রায় থাকা উচিত। আর 3 নাম্বারটা ছিল কি পণ্যের মূল্য পরিবর্তন এবং ক্রয় কাজের সাথে জড়িত। ক্রয় পরিকল্পনার ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে পণ্যের মূল্য মোটামুটিভাবে স্থিতিশীলই থাকবে। এক্ষেত্রে যদি ক্রয়কৃত পণ্যের মূল্য দ্রুত ওঠানামা করে তাহলে কি ক্রয় সিদ্ধান্তকে তা ব্যাপকভাবে প্রভাবিত করবে। তারপরে দেখেন 2 নম্বরে আছে হচ্ছে চুক্তি সংক্রান্ত কার্যাবলী। তাহলে ক্রয়তব্য পণ্যের উৎস অনুসন্ধান, উৎস নির্ধারণ এবং সরবরাহকারীর সাথে ক্রয় সংক্রান্ত চুক্তির কি সম্পাদন করতে হয়। ভোক্তা, মধ্যস্থ ব্যবসায়ী অথবা উৎপাদক কি এ ধরনের কাজগুলো কি সম্পাদন করে থাকে। যেমন দেখেন খুচরা ব্যবসায়ীদের নিকট হতে ভোক্তা পণ্য ক্রয় করলে তার সাথে খুচরা ব্যবসায়ীর সরাসরি চুক্তি সম্পাদিত হয়, অথবা বিক্রেতার নিয়োগপ্রাপ্ত বিক্রয়কর্মীর সাথে যদি ক্রেতার চুক্তি সম্পাদিত হয়। আবার মধ্যস্থ ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়ীগণ যখন কি করবে পণ্য ক্রয়ের জন্য কোনো সময় পণ্য উৎপাদনের স্থান পরিদর্শন করে এবং কি উৎপাদকের সাথে তখন কি তাদের ক্রয় চুক্তিটা সম্পাদন হয়। 3 হচ্ছে একত্রিতকরণ। বিভিন্ন ধরনের পণ্য বিক্রয়ে নিয়োজিত প্রতিষ্ঠান কর্তৃক উক্ত
পণ্যসমূহ একত্রিত করা অথবা সমজাতীয় পণ্য উৎপাদনে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান হতে ব্যাপক আকারে পণ্য সংগ্রহ করে নিয়ে এসে পণ্য একত্রিতকরণ করা হয়। এক্ষেত্রে একটি প্রতিষ্ঠান দুভাবে পণ্য ক্রয় করে। দেখেন, যাদের একটি হলো বিভিন্ন উৎস হতে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় এবং অন্যটি হলো বিভিন্ন উৎস হতে সমজাতীয় পণ্য ক্রয়। তাহলে প্রতিষ্ঠান কি করতে পারে? বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতে পারে, আবার বিভিন্ন উৎস হতে সমজাতীয় মানে কি একই জাতীয় জিনিস ক্রয় করতে পারে। যেমন ধরেন, আমি এখন শুধু খাতা কিনবো, তাহলে আমি 10 জনের কাছ থেকে আমি কি খাতায় নিলাম, তাহলে কি আমি সমজাতীয় পণ্য বিভিন্ন উৎস থেকে সমজাতীয় পণ্য আমি কি করছি? সংগ্রহ করছি। এবার আমি খাতা, কলম, পেন্সিল, রাবার 10টা উৎস থেকে খাতা, কলম, পেন্সিল, রাবার আমি কি কিনলাম, তাহলে আমি বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের পণ্য কি করলাম? সংগ্রহ করলাম। তাহলে দেখেন, সমজাতীয় পণ্য কি ক্রয় করে? যেমন খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের প্রয়োজনে প্রায় সব ধরনের পণ্য একত্রিত করে সংরক্ষণ করে, তাই না? খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সব ধরনের পণ্যই পাওয়া যায়। দেশ বিদেশের বিভিন্ন স্থানে উৎপাদিত হয় এমন একই ধরনের পণ্য সংগ্রহ করে কি আবার সংরক্ষণ করে। উদাহরণ হিসাবে বলা যায়, কোনো মোবাইল ফোন সেট বিক্রয়ে নিয়োজিত খুচরা ব্যবসায়ীগণ বিভিন্ন ব্র্যান্ডের সেট বিভিন্ন স্থান হতে ক্রয় করে তা বিক্রয় করেন। আবার দেখবেন, একটা দোকানে শুধু একটা ব্র্যান্ডের পণ্যই ক্রয় করতেছে, আবার একটা দোকানে আবার কি অনেকগুলো আবার ক্রয় করতেছে, অনেক ব্র্যান্ডেরও ক্রয় করতেছে। তারপরে 4 হচ্ছে সমঝোতা। সমঝোতা হলো ক্রয়ের ক্ষেত্রে একটি কাজ যার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা ক্রয়ের বিভিন্ন বিষয় নিয়ে দর কষাকষি করতে পারে। এক্ষেত্রে পণ্য মূল্য, মান, পরিমাণ, পণ্য সরবরাহের সময়, মূল্য পরিশোধের পদ্ধতি, পরিবহন ইত্যাদি বিষয় নিয়ে কি দর কষাকষির মাধ্যমেই তো কি তারা চুক্তিতে আবদ্ধ হয়। তাহলে এই যে চুক্তিতে আবদ্ধ হচ্ছে, দর কষাকষি করতেছে, এটাই হচ্ছে সমঝোতা। মানে কি দুইজন মিলে একটা সমঝোতায় আসলো, উনি বললো এত, আমি বললাম এত, আলটিমেটলি কি ঘুরে ফিরে দুজনের মতামতটাকে কি একটা স্থানে নিয়ে আসা। আমাদের ক্রেতা এবং বিক্রেতার মতামতটা যখন মিলবে তখনই তো আমার কি পণ্যটা ক্রয় বিক্রয় করা সম্ভব হবে, আদারওয়াইজ কি সম্ভব হবে? কখনোই হবে না। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। বাড়ির কাজ হচ্ছে আপনারা এই পয়েন্টগুলোরই সুন্দর করে উদাহরণসহ বিবরণ দিয়ে লিখবেন। আচ্ছা, বিবরণ দিয়ে লেখার দরকার নেই, এক কাজ করেন, আপনারা এখান থেকে হচ্ছে 20টা ছোটো প্রশ্ন লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন, ঠিক আছে? আর এই পয়েন্টের নামগুলো জাস্ট লিখে দিবেন। পণ্য ক্রয় কয়টা পদ্ধতি আছে? 4টার নাম লিখবেন, আর হচ্ছে ক্রয় সংক্রান্ত কার্যাবলী হচ্ছে 4টার নাম লিখবেন, আর 20টা ছোটো প্রশ্ন লিখবেন। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।